দেড়শো কোটি মানুষের বাস, ৫৬ জাতিগোষ্ঠীর মিলন আর ৫,০০০ বছরের সভ্যতার গর্ব চীন। তবে একা একা নয়, বিশ্বের সব দেশকে সাথে নিয়ে এক অভিন্ন ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চায় দেশটি। প্রাচীন ঐতিহ্য থেকে আধুনিক উদ্ভাবন, সব ক্ষেত্রে সমৃদ্ধ চীনকে জানার নতুন দিগন্ত আমাদের অনুষ্ঠান জানা ও জানা চীন। জানা ও জানা চীনের ২২৬তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি খোঁজাজা প্রেমা। চীনের কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টি সিপিসির আমন্ত্রণে বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি চীন সফর করেন। সফরে নেতৃত্ব দেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ক এবং চীনের উন্নয়ন থেকে বাংলাদেশ কি করে সুফল পেতে পারে যেসব নিয়ে বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন তিনি। বিএনপির মহাসচিব ও বাংলাদেশ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১ বছরের কম সময়ে দ্বিতীয়বার ও মন্ত্রী হিসেবে প্রথম চীন সফর করলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগের সফরের চেয়ে এই সফরে প্রত্যাশার পার্থক্য নিয়ে চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী জানালেন, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই চীনের সঙ্গে বাংলাদেশের একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। চীনের যে ম্যাজিক্যাল ডেভেলপমেন্ট, যেটাকে আমি বলি যে একটা জাদুকরী উন্নয়ন, এর বিষয়গুলোকে জানতে চীনে বারবার করে আসা এবং বোঝার চেষ্টা করাটা, এটা বিএনপির জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। চীনের জাদুকরী উন্নয়ন, ডিজিটাল প্রযুক্তি, কৃষি, নবায়নযোগ্য শক্তি থেকে কিভাবে বাংলাদেশ উপকৃত হতে পারে, সব বিষয়ই হয়েছে খোলামেলা আলোচনা। চীনের অর্থনীতির যে উন্নয়ন, এটার পেছনে তার দলের ভূমিকাটা সবচেয়ে বড়। দল প্রধান ভূমিকা পালন করছে, অর্থাৎ চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি, এই তার নেতৃত্বেই এখানে সেই উন্নয়নটা হচ্ছে। আজকে আমরা সেই অভিজ্ঞতাটা নিতে চাই কিছুটা, এবং আমাদের দলকে আমরা সেইভাবেই একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে দল প্রধান ভূমিকা পালন করতে পারবে তার রাজনৈতিক ক্ষমতা দিয়ে। চীনের উন্নয়ন মডেলের কোন চর্চা বাংলাদেশের উন্নয়নের জন্য সহায়ক হতে পারে, এমন প্রশ্নে মির্জা ফখরুল মনে করেন, বিপ্লবের পর চীনে আদর্শগত দলের জন্মের মধ্য দিয়েই রচিত হয়েছিল উন্নয়নের ভিত্তি। অহেতুক বিভিন্ন জায়গায় অর্থ ব্যয় না করে টার্গেটের জায়গাতে অর্থ ব্যয় করে, যেটা আমার সবচেয়ে বেশি আমাকে সুযোগ করে দেবে উন্নয়নের, এমপ্লয়মেন্টের, ইনভেস্টমেন্টের, সেই জায়গাগুলোতে আমরা যেতে চাই, যেটা চায়না প্রথম থেকেই করে আসছে। অর্থাৎ পঞ্চদশ পঞ্চবার্ষিকী, অর্থাৎ প্রায় 25 ইয়ার্স। তো এই ৭৫ বছরে এই পরিকল্পনাগুলো ছিল বলেই কিন্তু তা ওই জায়গাগুলোতে টার্গেট অনুযায়ী করতে পেরেছে, পৌঁছতে পেরেছে। চলতি বছর চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রকাশ হয়েছে। চীনের এ ধরনের পরিকল্পনা থেকে বাংলাদেশেরও শেখার আছে বলে জানান মন্ত্রী মির্জা ফখরুল। আমরা চীনকে দেখতে চাই যে নেতৃত্ব একটা দায়িত্ব চীন নেবে, কারণ অলরেডি চীন তার যে অর্থনৈতিক ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম, আমরা আন্তর্জাতিকভাবে যে কাজ করছে তাতে অনেক কোলাবোরেট করছে। বাট অ্যাট দি সেম টাইম আমরা দেখতে চাই আমরা এই উন্নয়নশীল দেশগুলো চীন এই ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করবে। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি বেশ জটিল ও অস্থিতিশীল। এমন ক্ষেত্রে চীন আরও বেশি নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখবে বলে আশা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং, তিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় মানুষ, এবং আমরা আশা করি যে এই জনপ্রিয়তা অক্ষুণ্ণ থাকবে, একই সঙ্গে বন্ধুত্ব অক্ষুণ্ণ থাকবে। আমার নেতা, যিনি প্রধানমন্ত্রী বর্তমান এবং আমাদের বিএনপির চেয়ারম্যান, তিনিও সেই আশা করেন এবং তিনিও চীনের জনগণের কাছে এই বার্তা দিয়েছেন যে চীনকে আমরা আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখতে চাই। নিকট ভবিষ্যতে চীন বাংলাদেশ সম্পর্কের বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের জনগণ সবসময় চীনের জনগণকে বন্ধু মনে করে। বাংলাদেশের জনগণের প্রত্যাশা থাকে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে চীন ইতিবাচক ভূমিকা পালন করবে। আমি অনেকদিন আগে ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। সেটাকে
অ্যাচিভ করার জন্য যদি 2026 সালের প্রথম প্রান্তিকে চীনের অর্থনীতিতে দেখা যাচ্ছে নতুন এক প্রবণতা, বুদ্ধিমান অর্থনীতির দ্রুত উত্থান। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, AI এজেন্ট, হিউম্যানয়েড রোবট এবং টোকেন অর্থনীতির প্রসার শিল্প এবং উদ্ভাবনের নতুন দিগন্ত খুলে দিচ্ছে। কম্পিউটিং শক্তির বিস্তার ও নতুন অবকাঠামো নির্মাণও এই পরিবর্তনকে ত্বরান্বিত করছে। ফলে উৎপাদন, কৃষি, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে লজিস্টিক বিভিন্ন খাতে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। ওপেন ক্লাউডের মতো AI এজেন্টগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ্লিকেশন বাজারকে উদ্দীপ্ত করছে। একক কোম্পানি সারা দেশে আবির্ভূত হচ্ছে। হিউম্যানয়েড রোবটের দ্রুত অগ্রগতি ঘটছে। টোকেন অর্থনীতি শৃঙ্খল জুড়ে সক্রিয় বিনিয়োগ দেখছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ঐতিহ্যবাহী শিল্পের সম্ভাবনাকে উজ্জীবিত করছে এবং উদীয়মান ও ভবিষ্যৎ শিল্পে উদ্ভাবনের সৃষ্টি করছে। এই বছরের চীনা সরকারি কর্মপ্রতিবেদনে প্রথমবারের মতো বুদ্ধিমান অর্থনীতির নতুন রূপ গড়ে তোলার কথা বলা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এই মূল পরিবর্তনশীল বিষয়ে অর্থনৈতিক উচ্চ মানের উন্নয়নের জন্য একটি শক্তিশালী সংযোজক হয়ে উঠছে। সম্প্রতি অনুষ্ঠিত 2026 বেইজিং ইজং হিউম্যানয়েড রোবট হাফ মারাথনে 100টিরও বেশি হিউম্যানয়েড রোবট দল অংশ নেয়। এবার স্বায়ত্তশাসিত নেভিগেশন সম্পন্ন রোবটের সংখ্যা বেড়েছে এবং সেরা ফলাফল মানব সীমাকেও অতিক্রম করেছে। এই বছর বেশ কয়েকটি কোম্পানির রোবট সম্পূর্ণরূপে তাদের নিজস্ব পথ প্ল্যানিং, বাধা এড়ানো এবং গাইড নিয়ন্ত্রণ সম্পন্ন করেছে। এর পেছনে রয়েছে এমবডিড AI এর ব্রিং এবং সেরেবেলামের উন্নতি এবং সম্পূর্ণ শিল্প শৃঙ্খলের সমন্বিত প্রচেষ্টা। ভাষা সংলাপ থেকে কার্য সম্পাদনা, প্রযুক্তিগত অগ্রগতি থেকে ইকোসিস্টেমের সমৃদ্ধি, AI এজেন্টগুলি বড় মডেল অ্যাপ্লিকেশনের দ্রুত বিস্তার ঘটাচ্ছে এবং টোকেনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে। চলতি বছরের মার্চের মধ্যে চীনের দৈনিক গোল্ড টোকেন ব্যবহার 140 ট্রিলিয়ন ছাড়িয়েছে, যা 2024 সালের শুরুর দিকের 100 বিলিয়নের তুলনায় 1000 গুণেরও বেশি। টোকেন ম্যাট্রিক্স ব্যবহার, কাউন্টিং এবং মূল্য রূপান্তরের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি নতুন অর্থনৈতিক রূপ। টোকেন অর্থনীতি দ্রুত রূপ নিচ্ছে। কম্পিউটিং শক্তির স্কেল ও দক্ষতা সরাসরি বুদ্ধিমান অর্থনীতির উন্নয়নের গতি নির্ধারণ করে। এই বছরের সরকারি কর্মপ্রতিবেদনে বলা হয়েছে, মেগা স্কেল AI কম্পিউটিং ক্লাস্টার, কম্পিউটিং পাওয়ার কো-অপটিমাইজেশন এবং অন্যান্য নতুন পরিকাঠামো প্রকল্প বাস্তবায়ন এবং জাতীয় একীভূত কম্পিউটিং শক্তি পর্যবেক্ষণ ও সময়সূচি জোরদার করতে হবে। চায়না মোবাইলের খানসু প্রদেশের চিংয়াং অঞ্চলের ডেটা সেন্টার পার্কে সবুজ বিদ্যুৎ সমন্বিত সরাসরি সরবরাহ প্রকল্পের মাধ্যমে নিরবচ্ছিন্ন পরিষ্কার বিদ্যুৎ ডেটা সেন্টার সরঞ্জাম কক্ষে পৌঁছে যাচ্ছে। মরুভূমিতে ওয়ার্ড বিতে রূপান্তরিত হচ্ছে। সবুজ বিদ্যুৎ কম্পিউটিং শক্তি আকর্ষণ করবে, কম্পিউটিং শক্তি অর্থনীতিকে চালিত করবে, শীর্ষ উন্নয়ন মডেল তৈরি হচ্ছে। একই সময় হেনান প্রদেশের চংজৌ ন্যাশনাল সুপার কম্পিউটিং ইন্টারনেট কোর্ট নোটে চীনের বৃহত্তম বৈজ্ঞানিক কম্পিউটিং ক্লাস্টার চালু হয়েছে। একটি স্পেশাল কম্পিউটিং পাওয়ার ইনোভেশন সেন্টার তৈরির কাজ শুরু হয়েছে, যা মহাকাশ ভিত্তিক AI চিপসের মতো ক্ষেত্রগুলোকে কম্পিউটিং শক্তিকে মহাকাশে নিয়ে যাওয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করে। শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কম্পিউটিং পাওয়ার কো-অপটিমাইজেশন নীতি গবেষণা এবং মান নির্ধারণের কাজ করছে, যা উৎস, নেটওয়ার্ক, স্টোরেজ, লোড এবং সরাসরি সবুজ বিদ্যুৎ সংযোগকে ত্বরান্বিত করছে। বছরের প্রথম প্রান্তিকে AI উৎপাদন ও প্রয়োগের সাথে সরাসরি সম্পর্কিত ইলেকট্রনিক্স, স্পেশালাইজড ম্যাটেরিয়ালস ম্যানুফ্যাকচারিং, ইন্টিগ্রেটেড সার্কিট ম্যানুফ্যাকচারিং এবং
ইন্টেলিজেন্ট ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের মূল্য সংযোজন যথাক্রমে 35.5, 49.4 ও 16.9% বৃদ্ধি পেয়েছে এবং এই দিক কাঁচামাল ও শক্তি সরবরাহকারী রাসায়নিক ও বিদ্যুৎ শিল্পের দিকেও বিস্তৃত হয়েছে। শিল্প গুণগত মান পরীক্ষার দক্ষতা বৃদ্ধি থেকে শুরু করে স্মার্ট কৃষিতে সুনির্দিষ্ট চাষাবাদ, স্মার্ট স্বাস্থ্যসেবায় দূরবর্তী রোগ নির্ণয় থেকে শুরু করে স্মার্ট লজিস্টিকে দক্ষ ডেলিভারি, বুদ্ধিমান অর্থনীতি বিভিন্ন শিল্পের জন্য নতুন উন্নয়নের পথ খুলে দিচ্ছে। ইয়াংওয়েমিং স্বর্ণা, সিএমজি, বেইজিং থেকে। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা জিনে। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চাকরি কেড়ে নেবে এমন আশঙ্কা বিশ্বজুড়ে বাড়লেও চীনে এআই প্রযুক্তি তৈরি করছে নতুন কর্মসংস্থানের সুযোগ। তরুণরা এখন এআই ট্রেনিং স্পেশালিস্ট হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। নতুন এই পেশায় তারা এআই মডেলকে প্রশিক্ষণ দিয়ে আরও নির্ভুল ও কার্যকর করে তুলছেন। দ্রুত বিকাশমান এআই শিল্পের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনবল গড়ে তুলতেই এই উদ্যোগ। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নতুন পেশার নাম এআই ট্রেনিং স্পেশালিস্ট। 2021 সালে দেশটির মানব সম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষকের জন্য জাতীয় দক্ষতা মানদণ্ড চালু করে। এই পেশার কাজ হল এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়া, তথ্য যাচাই করা এবং সফটওয়্যারকে বাস্তব কাজের জন্য প্রস্তুত করা। পূর্ব চীনের হাংচৌ শহরের প্রযুক্তি প্রতিষ্ঠান লিং ইয়াং ইন্টেলিজেন্ট টেকনোলজির কর্মী সু শান সম্প্রতি তৃতীয় স্তরের এআই ট্রেনার সনদ পেয়েছেন। তিনি ব্যবসায়িক ডেটা বিশ্লেষণের জন্য এআই ভিত্তিক সফটওয়্যার তৈরির একটি দলের সমন্বয়ক হিসেবে কাজ করছেন। সুশানের মতে এই সফটওয়্যারটি এমনভাবে কাজ করে যেন বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন বিশ্লেষক ধাপে ধাপে সমস্যার সমাধান দিচ্ছেন। এআই ট্রেনার সনদ পাওয়ার পর প্রযুক্তিটি কিভাবে কাজ করে তা আরও ভালোভাবে বুঝতে পারছি। এতে প্রযুক্তি দলের সঙ্গে যোগাযোগ সহজ হয়েছে এবং পণ্য উন্নয়নও দ্রুত হচ্ছে। এদিকে 2022 সালের শেষ দিকে জেনারেটিভ এআই এর উত্থানের পর প্রযুক্তি খাতে নতুন একটি প্রবণতা দেখা দিয়েছে, যার নাম ভাইব কোডিং। এতে ডেভেলপাররা স্বাভাবিক ভাষায় নির্দেশ দিলে এআই নিজেই কোড তৈরি করে। ফলে যারা প্রোগ্রামার নন তারাও এখন সফটওয়্যার উন্নয়নে সক্রিয়ভাবে অংশ নিতে পারছেন। আগে একটি নতুন পণ্য উন্নয়নে কয়েক মাস, এমনকি 1 বছর পর্যন্ত সময় লাগত, কিন্তু এখন জেনারেটিভ এআই ব্যবহারের ফলে মাত্র 2 সপ্তাহেই একটি নতুন ডিজিটাল পেজ তৈরি করা সম্ভব হচ্ছে। আমরা প্রশিক্ষণে নতুন মডিউল যেমন প্রম্পট ইঞ্জিনিয়ারিং যুক্ত করছি, যাতে ব্যবহারকারীরা এআইকে সঠিকভাবে নির্দেশ দিতে পারেন এবং বাস্তব সমস্যার সমাধানে এআই এজেন্ট তৈরি করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন নতুন এই পেশা ভবিষ্যতের প্রযুক্তি বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। চীনের কোয়াংচৌতে সম্প্রতি শেষ হল ক্যান্টন মেলার 139তম আসর। মেলার তৃতীয় ধাপে স্মার্ট স্বাস্থ্যসেবা প্রযুক্তি মনোযোগ কেড়েছে সবার। সার্জিক্যাল রোবট, এআই ভিত্তিক চিকিৎসা এবং পুনর্বাসন সহায়ক নানা নতুন যন্ত্র প্রদর্শিত হয়েছে এতে। আন্তর্জাতিক ক্রেতাদের মাঝে এইসব উদ্ভাবন ঘিরে দেখা গেছে ব্যাপক আগ্রহ। চিকিৎসা বিজ্ঞানের আধুনিক সব উদ্ভাবনের দেখা মিলেছে চীনের এবারের আমদানি রপ্তানি ক্যান্টন ফেয়ারে। দেশটির বৃহত্তম এ মেলার 139তম আসরের তৃতীয় পর্বে প্রদর্শিত হয়েছে স্মার্ট স্বাস্থ্যসেবা, বস্ত্র ও সবুজ উপকরণের মতো খাতে আধুনিক প্রযুক্তির উদ্ভাবন। 5 দিনব্যাপী পর্বে দেখা মেলে প্রচুর মানুষের উপস্থিতি।
দক্ষিণ চীনের কোয়াংচৌ শহরে অনুষ্ঠিত এ ক্যান্টন ফেয়ারের তৃতীয় ধাপে 5,15,000 বর্গমিটার প্রদর্শনী এলাকা জুড়ে ছিল 25,000-এরও বেশি স্টল। মেলায় দেখা গেছে চিকিৎসা প্রযুক্তি এখন আর কেবল যান্ত্রিক দক্ষতায় সীমাবদ্ধ নয়, রোগীর চিকিৎসার সময় প্রতিটি ধাপে পাশে থাকার মতো করেই তৈরি হচ্ছে এসব জিনিস। প্রদর্শনীতে ওঠা সার্জিক্যাল রোবটগুলো 3D ভিডিও তুলতে সক্ষম, যা চিকিৎসকদের কাজকে আরও দ্রুত এবং করে তুলছে নিখুঁত। এবছরের শুরুর দিকে এমনই এক রোবট ব্যবহার করেছেন চীনের ছেংদু শহরের একজন চিকিৎসক। তিনি ব্রাজিলে থাকা এক রোগীর গ্যাস্ট্রিক অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন। একে চিকিৎসা বিজ্ঞানের নতুন সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। মেলায় পুনর্বাসন খাতেও দেখা গেছে উল্লেখযোগ্য অগ্রগতি। সিঁড়ি ও ঢাল বেয়ে চলতে সক্ষম মোবাইল রোবট আর ব্রেন মেশিন ইন্টারফেস এক্সোস্কেলেটন স্ট্রোক রোগীদের চলাচলে সহায়তা করছে। এমন প্রযুক্তি নজর কেড়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মেক্সিকো সহ অন্যান্য দেশের ব্যবসায়ীদের। কৃত্রিম বুদ্ধিমত্তা চিকিৎসা ইমাজিংয়েও নতুন সম্ভাবনা দেখা গেছে এবারের ক্যান্টন ফেয়ারে। প্রদর্শিত উন্নত মডেলগুলো এক্স-রে ও সিটি স্ক্যান বিশ্লেষণ করে কিডনির পাথর থেকে শুরু করে হৃদরোগজনিত ব্লক পর্যন্ত শনাক্ত করতে সক্ষম বলে জানায় সংশ্লিষ্ট মহল। যারা এসব প্রযুক্তি মেলায় এনেছেন তারা জানান, এই প্রযুক্তি চীনের স্থানীয় পর্যায়ে ক্লিনিকেও পৌঁছে যাচ্ছে, ফলে প্রান্তিক রোগীদের কাছে পৌঁছে যাবে সেবা। 1957 সাল থেকে শুরু হওয়া ক্যান্টন ফেয়ার বছরে 2 বার অনুষ্ঠিত হয় এবং এটি চীনের বৈদেশিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত। লুৎফর কবির, সিএমজি বাংলা। উত্তর চীনের ইন্না মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের শিলিংকল লিগ এলাকার চংলান পান্নারের জলাভূমিতে প্রথমবারের মতো ধরা পড়েছে বিরল পাখি স্মিউ। পরিষ্কার পানি ও নির্মল পরিবেশে বসবাসকারী এই পাখির উপস্থিতি প্রমাণ করে স্থানীয় জলাভূমির পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। একই সময় চীন আধুনিক পরিবেশ পর্যবেক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনাও নিয়েছে। চীনের উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের চংলান বান্নারের শিলিংগোল লিগ এলাকায় প্রথমবারের মতো দেখা গেছে বিরল পাখি স্মিউ। স্মিউ পরিষ্কার পানি ও বিশুদ্ধ বাতাসের প্রতি বেশ সংবেদনশীল, তাই একে অনেক সময় পরিবেশের পর্যবেক্ষক বলা হয়। এর উপস্থিতি প্রমাণ করে স্থানীয় জলাভূমির বাস্তুতন্ত্রের উন্নতি হয়েছে। সাদা কালো পালকের পাখিটিকে পান্ডা ডাক নামেও ডাকেন অনেকে। অভিবাসন মৌসুমে আরও বহু পরিযায়ী পাখি এই অঞ্চলে আসতে শুরু করেছে। তাদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন টহল জোরদার করেছে। পায়ে হেঁটে, গাড়িতে এবং ড্রোন ব্যবহার করে নিয়মিত পর্যবেক্ষণ চালানো হচ্ছে। অন্যদিকে চীন আগামী 2026-2030 সময়কালে পরিবেশ পর্যবেক্ষণ ব্যবস্থাকে আধুনিক করার পরিকল্পনা হাতে নিয়েছে। দেশটির বাস্তুসংস্থান ও পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, পরিবেশের জন্য 4টি প্রধান ক্ষেত্রে উন্নয়ন জোরদার করবে। এই তালিকায় আছে নেটওয়ার্ক, প্রযুক্তি, ব্যবস্থাপনা ও সহায়তা ব্যবস্থা। পরিকল্পনা অনুযায়ী পর্যবেক্ষণ কেন্দ্রের সংখ্যা বর্তমানে 33,000 থেকে বাড়িয়ে 50,000-এরও বেশি করা হবে। পাশাপাশি উন্নত স্যাটেলাইট প্রযুক্তি, স্বয়ংক্রিয় ল্যাব এবং ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করা হবে। আমরা আমাদের প্রচেষ্টা 4টি প্রধান ক্ষেত্রে কেন্দ্রীভূত করব: নেটওয়ার্ক, প্রযুক্তি, ব্যবস্থাপনা ও সহায়তা, এবং নিশ্চিত করব যে আমাদের পর্যবেক্ষণ তথ্য উচ্চ মানদণ্ড বজায় রেখেছে। চীন সরকার ও স্থানীয় প্রশাসনের লক্ষ্য হল 2030 সালের মধ্যে মানব নির্ভর পর্যবেক্ষণ কমিয়ে 70% নামিয়ে আনা এবং একই সঙ্গে প্রযুক্তিগত পর্যবেক্ষণ দক্ষতা 5 গুণেরও বেশি বাড়ানো। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।
দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।